18-20 হাজার, কত হাজার চাকরি হয়েছে? এইগুলি ভাওতা না হয়। আচ্ছা, এটা তো বাস্তব, এটা তো আমার বক্তব্য না, সরকারের যে তথ্য বেরিয়ে সেই তথ্য থেকে তো 24 হাজার চাকরি, তাদের 5 বছরের আমল থেকে ডাবল চাকরি অলরেডি নিয়োগপত্র পেয়ে গেছে, জয়েন করছে, বেতন পাচ্ছে তারা, আর বাকি আন্ডার প্রসেস চলছে। এগুলি আসলে কমিউনিস্ট পার্টি বরাবরই রাজনীতির জন্য রাজনীতি, সঠিক সমাজের জন্য কাজ করা, সত্য বক্তব্য মানুষের কাছে তুলে ধরা, সেটা কোনোদিন করেনি, আজকেও বেরিয়ে আসতে পারেনি। আর বেরিয়ে আসতে পারেনি বলেই আজকে ওই জায়গায়, আজকে কোন জায়গায় গিয়েছে সারা রাজ্যের মানুষ জানে। বিগত দিনের ব্যবসা বাণিজ্য কংগ্রেস কমিউনিস্টের দুস্তি কুস্তি সব আজকে বহিঃপ্রকাশ ঘটেছে। আমি ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ জানাই এই দলের একজন কার্যকর্তা হয়ে, যেটা দীর্ঘদিন এই রাজ্যের মানুষ বলছিল যে বাম কংগ্রেসের গোপন মিলন প্রেম, আজকে বিজেপির কারণে তারা মুখোশ বেরিয়ে এসেছে। আসল তত্ত্ব যে আসলেই তারা বৈধ প্রেম যে করেছে, মানুষকে ঠকিয়েছে, মানুষ এই রাজ্যে তাদের জন্য, কংগ্রেস কমিউনিস্টের জন্য খুন হয়েছে, সন্ত্রাস হয়েছে, স্বামী হারা হয়েছে, পুত্র হারা হয়েছে, ছেলে হারা হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি সেটা প্রমাণ করতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি যেটা বলেছিল নির্বাচনের আগে সেটাই আজকে প্রমাণ, এবং আগামী দিন দেখবেন শুধু সময়ের অপেক্ষা কোন জায়গায় যায় বাম কংগ্রেস। আরেকটা যেটা যে স্মার্ট মোবাইল নিয়ে যে বিষয়টা ছিল, স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি যুবকদের, সেটা কি বলবেন? সেটা তো কলেজ লাইনে আপনারা দেখেছেন, আমার থেকে ভালো বলতে পারবো আমাদের শিক্ষামন্ত্রী কিছুদিন আগেও বলেছে স্মার্টফোনের কথা, ঠিক আছে। সেটা দেওয়ার একটা অনুষ্ঠান করে সেখানটায় আপনারা লক্ষ্য করেছেন সারা রাজ্যের সেই ব্যবস্থা আমাদের শিক্ষা দপ্তর থেকে নেওয়া হয়েছে। আমি তো বললাম একটা একটা করে যদি বলি, যা যা বলেছে এই সরকার তার থেকে অনেক বেশি কাজ করেছে, অনেক বেশি কাজ করেছে। এবং সেটা শুধু মুখের বক্তব্য নয়, আজকে বাড়ি বাড়ি আমরা যাচ্ছি লিফলেট নিয়ে, আমরা বলেছিলাম রিপোর্ট কার্ড নিয়ে যাবো, আজকে কিন্তু বাড়ি বাড়ি শুরু হয়েছে সেই রিপোর্ট কার্ড দেওয়া, কোথায় কি হয়েছে, কে কি পেয়েছে, কোন জায়গায় কি হয়েছে, সারা ত্রিপুরার তথ্য বাই নেম। এটা ভারতীয় জনতা পার্টি সরকার, আপনারা ভাবুন কিভাবে তৈরি করা হয়েছে লিফলেট। মানুষের কাছে আমরা দায়বদ্ধ, 5 বছরে আমরা কি কি কাজ করেছি তা মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে, কারণ মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে, মানুষ জানতে চায়, এবং মানুষ বলার আগেই আমরা মানুষের কাছে তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি যে দেখতে দেখতে প্রায় 5টি বছর এখানে কিন্তু চলে গেছে, এবং আমাদের একেবারে দোরগোড়ায় যে 2023 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি আপনাদের সরকার বা পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার বিষয়ে কতটা আশা? সময়ের অপেক্ষা, 2 তারিখ সকাল 11টায় উৎসব চলবে সারা রাজ্যে, মানুষের উৎসব, জনগণের উৎসব, কারণ জনগণের সরকার আবার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কারণ আজকে দেখেছেন রাজ্যের পরিস্থিতি, আসল চরিত্র পরিষ্কার বেশি উঠেছে, এবং মানুষ কিভাবে প্রত্যাখ্যান করছে। পার্টি অফিসগুলো তালা ভাঙচুর, কমিউনিস্ট পার্টির সঙ্গে লড়াই হচ্ছে, মারপিট হচ্ছে, কংগ্রেসের সঙ্গে হচ্ছে। কি বলবে মানুষকে? কারণ একটা অংশ যারা নীতিবান কমিউনিস্ট, যারা কংগ্রেসের মধ্যে একটা অংশ রয়েছে, আমি নাই বলবো না, একটা ক্ষুদ্র অংশ রয়েছে, এবং আপামর ত্রিপুরা রাজ্যের একটা বিরাট অংশের মানুষ যারা সহজ সরল প্রাণ, এই মানুষ তাদের এই অবৈধ সম্পর্ক আজকে মেনে নিতে পারছে, বাড়ি বাড়ি যেতে পারছে না কমিউনিস্ট কংগ্রেস। এই যে প্রার্থী ঘোষণা হয়েছে, জোটের প্রার্থী কল্যাণপুরেও ঘোষণা হয়েছে, একটা জায়গায় মিছিল বেরিয়ে দিই, মানুষের উৎসাহ নেই, উদ্দীপনা নেই, মানুষ আগেই বলছে, যাই হোক মানুষই শেষ কথা, আজ মানুষই বলছে যে শুধু সময়ের অপেক্ষা, 2 তারিখ সেই অবৈধ জোটকে, কারণ যাদের হাতে জোট আমলে কমিউনিস্টরাই বলতো তারা খুন হয়েছে, আর কংগ্রেসিরা বলতো, এবং সেটা তথ্য প্রমাণ রয়েছে, 96-এর দাঙ্গা, 99-এর দাঙ্গা, 2000-এর দাঙ্গা, 2001, 2003, এই যেখানে দাঁড়িয়ে বলছি খগেন্দ্র দেবনাথ কত বিক্ষত ভাবে মার্ডার করা হয়েছে, পুরুষঙ্গ কেটে মার্ডার করা হয়েছে, তপন দেবরায় কল্যাণপুরে, দীপঙ্কর নাথ শর্মা, নৃপেন্দ্র দেবনাথ, শীতল বাদল তেলিয়ামুড়ার খোয়াই জ্বালাতে তো হাজার হাজার খুন হয়েছে। এটা তো তথ্য প্রমাণ সব জানে মানুষ। কাজেই যে মায়ের কুলটা খালি হয়েছে সেই মাটা কি বলবে আজকে? সে ভাইটা খুন হয়েছে, তার বড় ভাই কি বলবে? যার ছেলে হারিয়েছে সেই বাবা কি বলবে? আজকে সেই জায়গায় দাঁড়িয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বলে চুরে চুরে মস্ত ভাই, একজন একজনকে বাঁচার জন্য পায়ের তলে মাটি নেই, আঁকড়ে ধরে রাখার জন্য, কোনোভাবে যাতে ব্যবসা পুঁজিটা টিকানো যায়। এখানে জিতেন চৌধুরী,
সুদীপ বাবু, বিজি সিনহা, তিনজন যাতে কনফার্ম হতে পারে, বাকিরা যাই হোক, নির্বাচনের জয়ের জন্য না কিন্তু এই যুগ, নিজেদের অস্তিত্ব রক্ষা কোনোভাবে যদি বিধানসভায় টিকা যাওয়া যায়, একজন দুজন ব্যবসা বাণিজ্য, ওই যে বিগত দিল্লির সঙ্গে কমিউনিস্টের সঙ্গে, সেই বাণিজ্যটা তো 5 বছর ধরে বন্ধ, একবার দিল্লি থেকে টাকা, একবার কমিউনিস্টের কাছ থেকে, সেই ব্যবসা যাতে আবার সৃষ্টি করা যায়, সেই লক্ষ্যে কিন্তু এই কাজেই এই রাজ্যের মানুষ একদম পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা মাঠে ময়দানে রয়েছি সারা বছর, আমরা বুট আসলে ভারতীয় জনতা পার্টি মাঠে এমনটা নয়, সারা বছর মানুষের জনগণের যে অঙ্গভঙ্গিমা তাতে পরিষ্কার 2-3 দিন ধরে বেশি হচ্ছে, সময়ের অপেক্ষা, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, জামানো টিকবে কিনা সন্দেহ রয়েছে। আমরা যদি দেখি যে কংগ্রেস এবং সিপিএম যারাই রয়েছে তাদের পক্ষ থেকে 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে বারে বারে একটা অভিযোগ সেখানে উত্থাপন করা হয়েছে যে আপনাদের সরকার প্রতিষ্ঠার পর তাদের যে দলীয় পার্টি অফিস সেগুলোর মধ্যে বারে বারে আক্রমণ করা হয়েছে, এমনকি তাদের যারা নেতা কর্মী রয়েছে তাদের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে, যার কারণে তাদের বহু কর্মী সমর্থক এখনো বাড়ি ছাড়া বা বাড়ির বাইরে রয়েছে। এই পরিস্থিতির মধ্যে তারা যে বিষয়টা জোট করার ক্ষেত্রে যখন প্রশ্ন উঠেছিল তখন তারা একটা কথাই বারে বারে সেখানে বলার চেষ্টা করেছে যে গণতন্ত্রকে তারা রক্ষা, এই রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত এবং সেই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে তারা একজুট হতে বাধ্য হয়েছে বা এক মঞ্চে এসেছে। সেটা কি বলবেন? এটা অন্ততপক্ষে আমি মনে করি ব্যক্তিগতভাবে বামপন্থীদের কণ্ঠে এই শব্দ, গণতন্ত্র শব্দ বলা মানায় না। জিজ্ঞাসা করো না যারা বামপন্থী আজকে নেতৃত্ব, রাজ্য লেভেলে নেতৃত্ব রয়েছে বা বিধানসভা লেভেলে, আমি তো কল্যাণপুরে রয়েছি, খোয়াই জেলায় রয়েছি, জেলারও সভাপতি, আমি নাম দিয়ে বললাম, সেই 25 বৎসরে বাজার কলোনির 26টা প্রাণ, 6 বৎসরের শিশু থেকে 60 বৎসরের বৃদ্ধা, সেই গিলাতুলি বাগবের, সেই অমর কলোনির 14 জন, 2003 14ই আগস্ট রাত্রি 8টায়, কলাবাগানের দাঙ্গা, 2001 সাল গরমুটের স্কুলে 11 জন খুন, সারা খোয়াই জেলার বলছি, রাজনৈতিকভাবে নেতৃত্ব দীপঙ্কর নাথ শর্মা, সন্ধ্যা হয়নি খোয়াই রাজপথে, সুভাষ পার্ক, আমাদের খগেন্দ্র দেবনাথ, এই গাঁওসভার আমাদের সঙ্গে ছিল, 1 বছর আমার সিনিয়র ছিল, বিবাহ করে সংসার করতে পারেনি, 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল ওনার স্ত্রী, ওনার বাচ্চা জন্ম হয়ে বাবাকে দেখতে পায়নি সেই কমিউনিস্টের কারণে। সেই তপন দেবরায় কল্যাণপুর বাজার সংলগ্ন বাড়ি, এডিসি এলাকায় এডিসি নির্বাচনে খুন করে দেওয়া হলো। শীতল বাদল তেলিয়ামুড়ায় এডিসি নির্বাচনে খুন করে দেওয়া হলো। রাকাল দাস আজকেও জীবিত খোয়ায় অফিস টিলার, সকাল 11টায় কোর্টের সামনে দুটো, মানে গাছের মধ্যে পুলিশ সামনে রয়েছে, দুটো আঙ্গুল কেটে নিয়েছে, আজকেও পত্রিকাতে বিভিন্ন সময় বেরোচ্ছে। কোথায় ছিল গণতন্ত্র? তারা যে বলে গণতন্ত্র, তাদের লজ্জা থাকা দরকার। কোথায় ছিল সেদিন গণতন্ত্র? তাদের নেতা তো খুন হলো তপন চক্রবর্তী, তাদের নেতা খুন হলো প্রেম সিং উড়ান, তাদের নেতা খুন হলো বিমল সিনহা, বেরিয়েছে আজকে পর্যন্ত কোনো তথ্য প্রমাণ? তাদের মুখে গণতন্ত্র মানা? লজ্জা থাকা দরকার। আর আজকের দিনে আপনাদের টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি সারা জেলার মানুষের কাছে বলতে চাই, জিজ্ঞাসা করুন কমরেডদের, 18 মুড়া থেকে খোয়াই আসারামবাড়ি একটা রাজনৈতিক খুন, কি কংগ্রেস কি কমিউনিস্ট, একজন মার্ডার হয়েছে, দাঁড়িয়ে বলুক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আসুক কোনো নেতা, শুধু রাজনীতির জন্য রাজনীতি করা আর গণতন্ত্রের জন্য চিৎকার তাদের মধ্যে মানায় না। আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেই সেই খুন, সন্ত্রাস, দাঙ্গা বদ্ধ হয়েছে, চাঁদাবাজি বদ্ধ হয়েছে, জুলুম বদ্ধ হয়েছে, মিছিল মিটিং বদ্ধ হয়েছে, মানুষ মানুষের অধিকার ফিরে পেয়েছে, মানুষ তার নিজের অধিকার মতো চলতে পারছে, মানুষ তার অধিকার ব্যাংকের মাধ্যমে তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর তারা বলছে গণতন্ত্র। বিধায়ক পরিমল শাহ খুন হয়েছে, অতীশ চৌধুরী কয়েরপুরের প্রধান খুন হয়েছে, দেবল বাবু খুন হয়েছে, কত বলবো না, পাপাই শাহ খুন হয়েছে রাজপথে আগরতলা। প্রত্যেকটা নির্বাচনের আগে পরে মিলে, নির্বাচনের আগে একবার সন্ত্রাস খুন, নির্বাচনের পরে বিজয় উল্লাসের নাম আরেকবার সন্ত্রাস খুন, আগুন জ্বলিয়ে দেওয়া। ওই কংগ্রেস কমিউনিস্টের গলায় গণতন্ত্র মানায়? এখনো ভালো সময় আছে, সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুক। আমি তাদেরকে বলবো, সত্য কথা বলুক, তাহলে হয়তো মানুষ কিছুটা হলো ক্ষমা করতে পারে। নতুবা যে সিদ্ধান্ত নিয়েছে মানুষ, 18 সালে পরিবর্তন করেছে, 23 সালে শিকড় শুদ্ধ উপড়ে ফেলবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এই 2023 সালের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু যেমন তীব্রামতার যেমন উত্থান ঘটেছে, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে তৃণমূল কংগ্রেস
তারাও কিন্তু এই রাজ্যে শক্তি বৃদ্ধি করেছে এবং শক্তি বৃদ্ধি করে তারা নির্বাচনে লড়াই করার জন্য সেখানে প্রস্তুতি নিয়েছে। এবং আমরা এটাও জানতে পেরেছি যে ইতিমধ্যে যে সহসাই যিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে সম্পাদক রয়েছে তাদের অভিষেক ব্যানার্জি, তারা রাজ্যে আসছে। তো এই যে তৃণমূলের উত্থান এবং তারা এখানে ভোটে দাঁড়াতে যাচ্ছে, তা আপনি কি বলবেন? এই তো আরেকটা সন্ত্রাসী পার্টি পশ্চিমবাংলাটাকে খেয়েছে। তাদের গাদা গাদা নেতা আজকে জেলের মধ্যে রয়েছে, সিবিআই হেফাজতে রয়েছে, ইডির হেফাজতে রয়েছে। সেই পার্টি ত্রিপুরাতে কয়েকবার ট্রাই করেছে, নির্বাচন আসলে নির্বাচন পাখি বলে, ভোট পাখি আসে আবার চলে যায়, কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য, অন্য কিছু নয়। হ্যাঁ, আমরা ওইগুলাকে বিচার বিশ্লেষণ আনিও নি, কারণ আমরা কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে ভোট চাইছি। এবং তোর সঙ্গে আরেকটা কথা বলে দিয়ে যায়, আগে কথাটা মনে ছিল না, আপনাদের মতো সাংবাদিক এই গাঁও সভায় বিধান দত্ত কল্যাণপুরে যাদের নাম বলার চেষ্টা করছি, মনীন্দ্রবাবু আজকে প্রার্থী হয়েছে, সুভাষ নাথ, উনার বাড়ির সংলগ্ন কিভাবে আক্রান্ত হয়েছে এবং 3 মাস জীবিত থাকতে হয়েছে কল্যাণপুরে। একটা উদাহরণ দেখাক না, তাদের নেতার নাম ধরে বললাম, একটা উদাহরণ। সাংবাদিক আমার কল্যাণপুরে 5-6 জন রয়েছে এবং উনারাও সাক্ষী, উনারাও তখন সাংবাদিকতা করেন। সেই বিধানবাবু পর্যন্ত কোন রকম ঠাকুরের আশীর্বাদ, মানুষ আশীর্বাদে বেঁচে যায়। আর যে কথাটা বলছিলেন, তৃণমূল কংগ্রেস, ত্রিপুরা মাতা, নির্বাচন, আমরা অত্যন্ত আনন্দিত যে সেই গণতন্ত্রের পরিবেশে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, আমরা স্বাগতম জানাই। মানুষের স্বাধীনভাবে গণতন্ত্র অধিকার প্রয়োগ করবে, মানুষ বেছে নেবে। এবং আমাদের বিশ্বাস, যেসব রাজনৈতিক দল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, ভারতীয় জনতা পার্টি সেটাকে আলাদা মাত্রা পেয়েছে এবং উন্নয়নের নিরিখে, বিশেষ করে আজকে হাইওয়ে থেকে, আমি সারা রাজ্যের কথা বললে অনেক সময় লাগবে, আপনারা জানেন, হ্যাঁ, যেটা ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোদিন কল্পনাও করেনি, আমার বিধানসভা কল্পনা করিনি। আজকে রেস্ট হাউস আছে, কলেজ আচ্ছা, কল্যাণপুরে কলেজ হতে পারে 25 বছরে 4টা ডায়েট কলেজ, আর এই 4 বছরে, 4.5 বছরে আরো 4টা ডায়েট কলেজ, তার মধ্যে কল্যাণপুর প্রত্যন্ত অঞ্চল। এটা ভাবার বিষয়। দেখা যায় ভারতীয় জনতা পার্টি সরকার শহর, গ্রাম, সমতল, পাহাড়, আমি তো বললাম ওই যে বিল্ডিং এডিসি এলাকা, আর এই সমান্তরালে যে উন্নয়ন, সেটা কোনোদিন এই রাজ্যে ঘটেনি। দলীয়তন্ত্রের আবদ্ধ ছিল এবং অন্ধকারের কুয়ায় গর্তে ফেলে রাখা হয়েছিল কল্যাণপুরকে। সেই কল্যাণপুর, সেই 40 বছর আগের যে কল্যাণপুর, সেই কল্যাণপুরই ছিল। সেখান থেকে আমরা মানুষকে নিয়ে সঙ্গে সেই উন্নয়নের কাজ শুরু করেছি। আজকে অনেক কাজ, আমি তো বললাম প্রায়, আমার কাছে হিসাব রয়েছে, আমি নাম দিই, আমি তো বিল্ডিংগুলার অ্যামাউন্ট বলে দিয়েছি। এভাবে যদি আমি কনস্ট্রাকশন, শুধু পিডাব্লিউডি, পিএনজি, এই 2টা প্রজেক্ট বাদ দিয়ে শুধু কনস্ট্রাকশন বিভিন্ন রাজ্য এবং সরকারের বিল্ডিং তৈরি করে উদ্বোধন করেছি, প্রায় 100 কোটির কাছাকাছি। এটা ভাবলে স্বপ্নের মতো মনে হয়, ডিডাব্লিউএস বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য ডিপ টিউবওয়েল প্রায় 40 খানা আমার বিধানসভায় তৈরি করেছি নতুন, 25 বছরে পারেনি 5টা তৈরি করতে। প্রায় 86% বাড়িতে আমার বিধানসভার জল পৌঁছেছে। আমার ব্লকে 10,500 ফ্যামিলি, তার মধ্যে পিজি, বিপিএল, অন্তর্দয়, প্রায়োরিটি প্রায় 6,500 আজকে 3 বছর ধরে ফ্রিতে পাচ্ছে। গড় এনএক্সার সিতে 2,500 পরিবারকে গড় দেওয়া হয়েছে কমপ্লিট। এনএক্সার দিতে 3,900, অলরেডি 690 জনের টাকা প্রবেশ করেছে প্রথম কিস্তিতে। আর 25 বছরে গড় আসেনি কল্যাণপুর 500 গড়, জিজ্ঞাসা করুন। টয়লেট 25 বছরে পারেনি 2,000, 4.5 বছরে 4200 টয়লেট দিয়েছে 4200 পরিবার। কাজেই এই জায়গায় রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, আমরা অত্যন্ত খুশি, কিন্তু উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে এবং শান্তি, সম্প্রীতি, মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন আজকের দিনে দাঁড়িয়ে মানুষ তার যথেষ্টভাবে উপভোগ করতে পেরেছে এবং চাঁদাবাজি, জুলুমবাজি থেকে মুক্তি পেয়েছে। মানুষ চাইছে যে এই রাজ্যের মানুষ যাতে আর মা হারা হতে না হয়, সন্তান হারাতে না হয়, ভাই হারাতে না হয়। যেহেতু এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকারের এটা খুন সন্ত্রাস নেই, দলীয়ভাবে সেখানটায় কোনো নির্দেশ থাকে না, কারণ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস,
সেই বিশ্বাসে এগিয়ে যায় এবং আমাদের নেতা যে নরেন্দ্র মোদীজি, আমরা সবাই কার্যকর্তা, ওনার নেতৃত্বে আমরা কাজ করছি, আমরা ভাগ্যবান। এবং তার নিরিখে আজকে ত্রিপুরা রাজ্য আজকে ভারতবর্ষের মধ্যে বিভিন্নভাবে নাম ছড়িয়ে গেছে এবং ভারতবর্ষ বিশ্বের মধ্যে আজকে কোন জায়গায়, আগে কি ছিল পাকিস্তান, চীন চোখ রাঙিয়ে কথা বলতো, যখন খুশি তা করতো, আজকে পারে, সম্ভব হয়। আজকে G20 চেয়ারম্যান মোদীজি, ভাবা যায় এই সমস্ত ভারতবর্ষে ছিল, আজকে সেই পথ দেখাচ্ছে। কাজেই আমার বিশ্বাস আগামী দিন তৃণমূল পার্টি তো আর বলে লাভ নেই, পশ্চিমবাংলার অবস্থা কি অবস্থা, জেলে যে শুধু জেলখানা আর কোনো কিছু নেই। আর ত্রিপুরা মাতা আঞ্চলিক দল তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু ভারতীয় জনতা পার্টি যেভাবে পাহাড়ে জনজাতি মোর্চার প্রভাব রয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা আগামী দিন নিশ্চিত থাকুন সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবে এবং জনজাতির জন্য বিশেষ করে আমাদের দল সেখানে সরকার কেন্দ্রীয় রাজ্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, FFC ফান্ড কোনোদিন ত্রিপুরা রাজ্যে লাগু ছিল এটা জানে না হয়তো বা অনেকে। পঞ্চায়েত এলাকায় FFC ছিল 15 ফাইন্যান্স, 25 বছর শাসন করেছে, সেটা এডিসি এলাকায় দিত না। আমাদের জ্যেষ্ঠবাবু মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে ফাইন্যান্স 15 সেটাও আজকে এডিসি এলাকাতে লাগু হয়েছে। মহারাজার নামে এয়ারপোর্ট সেখানে তৈরি করা হয়েছে, মূর্তি তৈরি করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে এবং একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু সরকার নয়, সরকার তো করছেই, আমরা পার্টি থেকেও একদিন ওনার জন্মদিন পালন করি। কে আজকে জনতাকে সম্মান দিয়েছে? ভারতীয় জনতা পার্টি। আজকে দিশা কোথায়? সারা বিশ্বে ছড়িয়ে গেছে। কার মাধ্যমে? ভারতীয় জনতা পার্টির কারণে। প্রধানমন্ত্রী পর্যন্তটা গলায় নিয়ে চলাচল করে, অমিত শাহ রাষ্ট্রপতি থেকে শুরু করে। কাজেই এই জনজাতি জাতিগোষ্ঠীকে ভারতীয় জনতা পার্টি সম্মান দেয় এবং পদ্মশ্রী কয়জন পেয়েছে দেখেছেন? ছিল ত্রিপুরাতে কোনোদিন ভেবেছে বিগত দিনের কংগ্রেস কমিউনিস্টরা? শুধু দাবিয়ে রেখেছে রাজ পরিবারকে। আর আমরা, কারণ আমরা মনে করি সেই মহারাজ বীর বিক্রম মানিক্য ত্রিপুরা রাজ্যের উপকার ছিলেন, ওনার স্বপ্ন ছিলেন, এই স্বপ্নকে আমরা সম্মান করি এবং ওনার স্বপ্নকে বাস্তব করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। তার নিরিখে আজকে পাহাড় বলুন, সমতল বলুন, সেখানে ভারতীয় জনতা পার্টি শুধু সময়ের অপেক্ষা ক্ষমতায় পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে এই যে 2018 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আপনারা IPFTর সাথে জোট করে নির্বাচনে লড়াই করেছিলেন এবং স্বাভাবিকভাবেই সেখানে আপনাদের জয়ের রাস্তাটা অনেকটা মসৃণ হয়ে গিয়েছিল। কিন্তু এই যে 2023 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে কিন্তু IPFT তীব্রামতা দলের সাথে জোট করবে বলে তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে IPFT আপনাদের সাথে থাকছে না। স্বাভাবিকভাবেই এবার নির্বাচনটা কি আপনাদের কাছে কিছু চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে যে IPFT সাথে না থাকার ফলে? না, চ্যালেঞ্জের বিষয় না, কারণ আমাদের কাছে মনে হচ্ছে না, কারণ যদিও সেটা রাজ্য নেতৃত্ব তার উত্তর দেওয়ার বিষয় আমার নয়, তবুও আমি বলছি আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো সময় শরিক বা পার্টনার পার্টি যারাই থাকবে তাদেরকে কোনোদিন ছাড়েনি বা তাদেরকে সরিয়ে দেয়নি। যদি কোনো দল নিজের ইচ্ছা থেকে সরে যেত তাদের ব্যাপার, আমরা এখনও আমাদের সঙ্গে জোট রয়েছে, জানি না কি হবে তাদের বিষয়। কিন্তু আমরা আমাদের পার্টিগতভাবে ভারতীয় জনতা পার্টি পাহাড়ে সেই শক্তি অর্জন করেছে এবং অর্জন আজকের দিনেও বৃদ্ধি পাচ্ছে। এবং আমি বিশ্বাস করি, যেটা বললাম আগেও, যে সেই নির্বাচনে, কারণ যারা রয়েছে আজকে IPFTতে আমি তাদেরকে সম্মান করি, তাদের একটা অংশ বিরাট আরও 1.5 বছর আগেই চলে গেছে। যাই হোক, তার যারা রয়েছে তাদের ব্যক্তিগত বিষয়, তাদের দলের বিষয়টা আমাদের বলার বিষয় নয়। তবু আমাদের সঙ্গে থাকলেও, কারণ ভারতীয় জনতা পার্টি নিজের ইচ্ছায় কাউকে সরায়নি। যারা থাকবে তাদের ইচ্ছা, কিন্তু আমরা মনে করি আমরা সবাইকে নিয়ে চলতে চাই, বাকি যে তাদের বিষয়। কিন্তু আমরা মনে করি আগামী দিন নির্বাচনে পাহাড়ে, আপনারা দেখেছেন এডিসি নির্বাচনের রেজাল্ট, সেটাই বলছি যে এডিসি নির্বাচনে দেখা গেছে আপনারা লড়াই করেছেন, কিন্তু এডিসি নির্বাচনে সেখানে কিন্তু দেখা গেছে যে তীব্রামতার সরকার গঠনে সক্ষম হয়েছে। বিষয়টা আরেকটু অনুভব দেখবেন। পাহাড়ে এই রাজ্য কমিউনিস্ট ছিল দীর্ঘদিন, কোনো জাতীয় দল পাহাড়ে এমবিসি হয়েছে কোনোদিন? আপনার জানা আসেনি বিষয়টা, আমি জানি না। কোনো জাতীয় দল করতে পারেনি, কারণ কমিউনিস্টরা এমনভাবে পাহাড়কে GMP নামে বিভিন্ন অগ্রবন্ধার নামে কায়েম করে রেখেছিল, বিরোধীরা প্রার্থী দিতে পারত। কিন্তু এই প্রথম ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এবং IPFT আমাদের সঙ্গে ছিল জোট শরিক। সেই এডিসি নির্বাচনে আমরা জোট বজায় রাখতে গিয়ে তাদের দাবিকে প্রাধান্য দিয়েছে আমাদের পার্টি। সেই 28টা সিটের মধ্যে আমরা মাত্র 11টাতে কন্টেস্ট করেছি। 11টার রেজাল্ট কি? 10। আর তারা 17টা বা 18টাতে লড়ে 0। কাজেই ওই জায়গায় বিচার, যদি আমরা সেই দিন জোট সম্মান দেওয়ার চেষ্টা, জোটকে প্রাধান্য দেওয়ার চেষ্টা সেটা ভারতীয় জনতা পার্টি করে, যদি আমরা মনে করতাম যে না বেশি দেবো তাদেরকে সম্মান দেবো, তাহলে কিন্তু রেজাল্ট কি হতো আপনারা বুঝতেই পারছেন। কাজেই সেই জায়গায় যাচ্ছি না। সেখান থেকেই প্রমাণ যে পাহাড়ে ভারতীয় জনতা পার্টি 11-10, এটা ভাবার বিষয়। আগামী দিন দেখবেন 20টা সিট রয়েছে, কি রেজাল্ট আসে
সেখানে তাদের কোনো প্রভাব আমাদের সঙ্গে পড়বে বলে আমার বিশ্বাস হয় না, কারণ এডিসি নির্বাচন আমরা দেখেছি তাদের ক্ষমতা শক্তি। আমি যদি শুধুমাত্র আপনার যে বিধানসভা কেন্দ্র কল্যাণপুর যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা বড় অংশের জনজাতি ভোট সেখানে কিন্তু রয়েছে এবং এখানকার ইতিমধ্যে কিন্তু বাম এবং কংগ্রেসের যে জোট প্রার্থী তাদের শেয়ার যে আসন সমঝোতা করা হয়েছে, সেখানে কিন্তু এই আসনটি সিপিএম প্রার্থী দিয়েছে। যাকে প্রার্থী করেছে তিনি আগেও এখানকার প্রার্থী ছিলেন, যদিও 2018-তে পরাজিত হয়েছিল। বর্তমানে সেখানে একটা বড় প্রশ্ন হতে দাঁড়াচ্ছে যে তীব্রামতা ইতিমধ্যে কিন্তু একটা গুঞ্জন ছিল যে বিজেপির সাথে জোট করতে পারে, কিন্তু শেষ মুহূর্তে তীব্রামতা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা এককভাবে লড়াই করবে। স্বাভাবিকভাবেই আমি যদি ধরি 2018 সালের বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু আইপিএফটি আপনাদের শরিক দল থাকার কারণে এখানে আপনাদের সাথে লড়াইটা মূলত সিপিআইএম এর সাথে হয়েছিল। কিন্তু এবার যদি আমরা দেখি এখানে তীব্রামতা কিন্তু যেহেতু পৃথকভাবে তারা প্রার্থী দাঁড় করাবে ঘোষণা দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কি কোনো ফ্যাক্টর হতে পারে বলে মনে হয়? কোনো ফ্যাক্টর হবে না, কারণ সেখানে জনজাতি ভিতে আমার ভারতীয় জনতা পার্টির সংগঠন মজবুত রয়েছে এবং প্রায় 44,600 ভোটার, 14,000 যদি ভুল না বলে থাকি, প্রায় হয়তো 300 বা 400 কাঠামো নেই জনজাতি ভোটার রয়েছে, তার মধ্যে আমাদের জনজাতি পশ্চিমা সম্প্রদায় সর্বমোট মিলে। তো এই জায়গায় ফ্যাক্টর হবে আমার মনে হয় না, কারণ একটা জায়গায় পরিষ্কার এডিসি নির্বাচনের রেজাল্টও আপনাদের কাছে রয়েছে। আমার বিধানসভা যদিও পূর্ণ সিট নেই এমডিসি, মহারানী 11 যেটা, তার মধ্যে রয়েছে 10টা বুথ, মান্দাই পুলিনপুর রয়েছে 2টা বুথ, রামচন্দ্রঘাট রয়েছে 2টা বুথ, আসামবাড়ি যেটা সিট রয়েছে 2টা বুথ, চাম্পাওয়ার কোলায় যেটা 2টা বুথ রয়েছে, এগুলো সার্বিকভাবে 5টা সিটের অংশ আমার এখানে পড়েছে। সেখানটাই কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা বিরাট, এই যে 14,000 ভোট বললাম না, 14,000-এর মধ্যে 14,000 এডিসিতে নেই, ধরেন আমার কাছে যতটুকু আমার যে হিসাব 11,000 ভোটারের মতো এডিসি এলাকাতে, বাকিটা কিন্তু জেনারেল এলাকাতে, ঠিক আছে, পঞ্চায়েত এলাকাতে। ওই যে ভোটটা দিয়েছে সেই ভোটের রেজাল্টের নিরিখে প্রায় সম্ভবত 3800 বা 4,000 এডিসি এলাকাতে আমার বিজেপি প্রার্থী হয়েছে এই 5টা সিট মিলে। আমার বিধানসভার যে অংশটি পড়েছে তার মানে কি 50-50-র কাছাকাছি, ঠিক আছে না? এত একটা বিরাট প্রভাব থাকা সত্ত্বেও, আর বিশেষ করে আমার এলাকার জনজাতি ভাইরা যারা আছে, মারা বোনরা, প্রত্যেকটা সময় আমার সঙ্গে যোগাযোগ করবো, আমি প্রতিনিয়ত যাই এবং প্রতিনিয়ত কর্মসূচি রয়েছে, তাদের পাশে রয়েছে, প্রত্যেকটা মানুষ আমাদের পাশে রয়েছে। আমি বিশ্বাস করি এই বিধানসভা নির্বাচন আলাদা প্রার্থী দেবে, অত্যন্ত আমরা আনন্দিত এবং আগামী দিন রেজাল্টে যে আমাদের ব্যবধান ছিল গতবার 3,159 ভোট, 3টা ভোট হবে, জনজাতির কোনো প্রভাব সেখানটায় আমার বিধানসভায় পড়বে না। অবশ্যই তারা লড়াই করবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যেহেতু কল্যাণপুর নিয়ে কাজ করি, সারা জেলা নিয়ে কাজ করি এবং বিশেষ করে আমি যেহেতু বিধানসভার বিধায়ক, জনজাতি এলাকাতে আজকে পেপার রাস্তা হয়েছে, জনজাতি এলাকাতে আছে বাড়ি বাড়ি জল পড়ছে, জনজাতি এলাকাতে আমি মহারানীতে দুর্গা মণ্ডপ করে দিয়েছি বিএফ ফান্ডের থেকে, আমি জনজাতি এলাকাতে লক্ষ্যচন্দ্র কালী মন্দির তৈরি করে দিয়েছি, আমি জনজাতি রূপরাই আশ্রমে সেখানে মন্দির, নাট মন্দির সহ তৈরি করে দিয়েছি। আমাদের আশ্রম আরেকটা জায়গা রয়েছে আরএস পাড়া টিএচআর ক্যাম্প সংলগ্ন, সেখানেও নাট মন্দির তৈরি করে দিয়েছি। জনজাতি জায়গাতে চড়ুইবাতি মন্দির, বড়ইগুড়া সোনাচড়া, সেখানটায় আমি তৈরি করেছি এবং পেপার ব্লকের রাস্তা, সিসি রাস্তা জনজাতি এলাকাতে কোনোদিন স্বপ্নেও দেখিনি। আচ্ছা, সেইগুলি জনজাতি এলাকাতে হয়েছে। কাজে উন্নয়নের নিরিখে মানুষ চিনতে পারে, প্রত্যেকটা গড় যে পরিমাণ জনজাতি এলাকাতে গেছে তার নিরিখে বলছি আজকে সেখানটায় আমাদের ভিত শক্ত রয়েছে এবং নির্বাচনে আমরা দেখবেন শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক, আমরা প্রার্থীকে বিচার করি না, আমরা পদ্মফুল চিহ্নে বিচার করি, সেই পদ্মফুল চিহ্নে কল্যাণপুরে বিরাট ব্যবধানে জয় হবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 2023-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু সিপিআইএম তাদের অর্থাৎ বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে, কিন্তু শাসক দল হওয়া সত্ত্বেও আপনাদের দল এখনো পর্যন্ত প্রার্থী তালিকা সেখানে ঘোষণা করতে পারেনি। এখানে কি কোথাও কি আপনারা যে এককভাবে বা জোট নিয়ে আপনারা দ্বিধাগ্রস্ত, যে যার কারণে আপনাদের এই প্রার্থী ঘোষণা করতে বিলম্ব হচ্ছে? না, এটা মোটেই নয়, কারণ ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেখানটা আমাদের কেন্দ্রীয় হাইকমান্ড রয়েছে, সেখানে নির্বাচন নীতি নির্ধারক কমিটি রয়েছে। কাজে এখানে আগরতলা কমিউনিস্টের মতো পার্টি নয় তো আগরতলা মেলা মাঠ বসে যা ইচ্ছা 3 দিন সাংবাদিক সম্মেলন ডেকেও ক্যান্সেল,
হ্যাঁ, এটা বরাবরই কংগ্রেস কমিউনিস্টের হয়ে থাকে। ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল দল, সেখানটায় যথারীতি পার্টির কাজ করবে। যারা নীতি নির্বাচন কমিটিতে রয়েছে তারা তাদের কাজ করবে। যথাসময় পার্টি তার প্রক্রিয়া অনুযায়ী প্রার্থী ডিক্লেয়ার করবে। আমরা কিন্তু প্রার্থী নিয়ে সেখানটা কোনো আলোচনা পর্যালোচনা বিষয় নেই। আমরা আমাদের কাজ করছি, সারা বছর করছি, এখনো করছি। তো এখানটা এই বিষয় নয় যে তারা আগে করে যে আমরা পরে করেছি এবং বা জোট নিয়ে এই সমস্ত বিষয় নয়। গত বছরও দেখেছেন কমিউনিস্ট পার্টি সম্ভবত ভুল না বলে দেখলে 22 তারিখ ডিক্লেয়ার করেছিল, আমরা 27 তারিখ করেছি জানুয়ারি মাসে। কারণ আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব রয়েছে সেন্ট্রাল, তারা যেটা বুঝবে দলের রণকৌশল নিয়ে যা যা চিন্তা করা তাদের বিষয়, সেটা আমার বলারও বিষয় নয়। আর আমরা সেই বিষয় বলিও না এবং সেই বিষয়ে চিন্তাও করি না। শুধু দল থেকে যা আদেশ নির্দেশ আসে সেই দিকে আমরা কাজ করতে থাকি। আজকের দিনও সেটাই। কল্যাণপুরের বিধায়কের পাশাপাশি আপনি গোটা খোয়াই জেলা অর্থাৎ বিজেপি খোয়াই জেলার সভাপতির দায়িত্ব সেখানে রয়েছে। আপনার জেলায় আমরা যদি দেখি যে খোয়াই বিধানসভা কেন্দ্র, সেটা কিন্তু 2018 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আপনাদের যিনি প্রার্থী ছিলেন সেখানে কিন্তু পরাজিত হয়েছেন এবং যিনি সিপিএম প্রার্থী ছিলেন তিনি জয়ী হয়েছেন। তো সামনেই তো 2023 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে সেই আসনে ফলাফল কেমন হতে পারে বলে আপনার আশা? এবার নিশ্চিত আমাদের আসনে চলে আসবে আমাদের বিজেপিতে। শুধু খোয়াই নয়, আমি বললাম, অনেকে তো বলছে কমিউনিস্ট কংগ্রেস জোট হয়েছে, ত্রিপুরামাতা আলাদা প্রার্থী দিচ্ছে। এবার দেখবেন, গতবার তো 6 আমরা টার্গেট রেখেছিলাম, 5 হয়েছে, এবার কিন্তু 6-এর 6। অনেকে ভাবতে পারে খোয়াই জেলা, আসামবাড়ি, কৃষ্ণপুর বা রামচন্দ্রঘাট জনজাতি রেজাল্টটা হোক, তারপর বলবেন। আজকের দিনেও দাঁড়িয়ে বলছি, বিগত দিনে বলেছিলাম খোয়াই সহ। এবং আমি তো বললাম কল্যাণপুরে ওদের কথা বলে লাভ নেই, কেউ তালা মারছে, কেউ তালা খুলছে, কেউ বেরোচ্ছে, কেউ বেরোচ্ছে না। যাই হোক, পরের সমালোচনা আমাদের করার দরকার নেই, যার যে দলের বিষয় খোয়াই সিল। যাই হোক, আমরা আমাদের সাংগঠনিকভাবে সেই জায়গায় তৈরি রয়েছি। প্রার্থী ঘোষণা হবে, এমনিতেই তো মাঠে রয়েছে, প্রতিদিন জনসম্পর্ক চলছে। যে উৎসাহ উদ্দীপনা কর্মীরার মনে, এবং বিশেষ করে পাহাড় থেকে সমতল এবং খোয়াই, যেটা সন্ত্রাসের আতুরঘর খোয়াই জেলা, তার একদম কেন্দ্রবিন্দু স্থান হচ্ছে খোয়াই, যেখান থেকে পুরা জেলা নীল নকশা তৈরি হতো। সেই খোয়াই এবার পরিবর্তন হওয়ার সম্ভব, শুধু সময়ের ব্যাপার। আপনি বলছেন যে খোয়াই জেলায় 6টি আসনের মধ্যে 6টি আপনারা পাবেন। যদি আমরা দেখি 2018 বিধানসভার যে ফলাফল, তার নিরিখে যদি আমরা দেখি যেটা রয়েছে রামচন্দ্রঘাট এবং আশ্রামবাড়ি দুটি আসনে কিন্তু সেখানে আইপিএফটি যিনি ক্যান্ডিডেট সেখানে ছিল তারা কিন্তু জয়ী হয়েছে। তো এবার কিন্তু সেই আইপিএফটি আপনাদের সাথে নেই এবং আইপিএফটি ইতিমধ্যে ত্রিপুরামাতা দলের সাথে কিন্তু জোট করেছে। তো স্বাভাবিকভাবে এই দুটো আসনে আপনি কি বলবেন? আমি তো বললাম ভোটের অঙ্ক যোগ বিয়োগ সেটা কিন্তু এমনিতে হয় না। রামচন্দ্রঘাট ভোটারের সংখ্যা, আসামবাড়ি ভোটারের সংখ্যা, সেখানে জনজাতি, জাতি, পশ্চিমা সম্প্রদায় সমস্ত তথ্য রয়েছে। কাজেই সেগুলি সব কিছু বলা যাবে না। এলে কি বললাম, শুধু নির্বাচনই হোক, ত্রিপুরামাতার প্রার্থী থাকবে, এটা বোধহয় সিপিএমকে দিয়েছে, সিপিএমের প্রার্থী থাকবে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী থাকবে, বা আরও অন্য প্রার্থীও থাকতে পারে। রেজাল্টটা কোন দিকে আসে দেখবেন। সময় দেখেছেন না আপনারা, সুরমা কি হয়েছে, এসটি ভোট পশ্চিমা সম্প্রদায় সহ 21,000। সবাই তো ভেবেছিল কি ত্রিপুরামাতা জিতবে, হ্যাঁ, সব প্রকাশ কত বড় জয়ী হয়েছে, 4,500 অধিক। তেলুগু বললাম 2 তারিখ আসুক, সময়ের অপেক্ষা। কংগ্রেস, কমিউনিস্ট, ত্রিপুরামাতা সবাই বুঝবে কোন জায়গায় বিজেপি। উদাহরণ রয়েছে 2-3 বড় যে 6 মাস হবে নির্বাচনটা নাকি। আচ্ছা আপনি বলুন না, এখানে তো প্রায় 50,000 ভোট, 49,000 ভোট, 21,000 জনজাতি। কেউ যদি ভাবে সমস্ত জাতি এক জায়গায় ভোট দেবে, মানে বাঙালি, আবার কেউ যদি ভাবে জনজাতি এক জায়গায় ভোট দেবে, রাজনৈতিক গণতন্ত্র অধিকার, তার যে একটা নীতি আদর্শ রয়েছে, যে যেটাকে বিশ্বাস করে চলে, এবং তার উপরে আরেকটা অংশ রয়েছে কাজ, উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি, বিচার বিশ্লেষণ করে। কারণ একটার উপর দাঁড়িয়ে তো হয় না। ওই জায়গায় আমরা আমাদের পার্টির রিপোর্ট বা পার্টির কাজকর্মের মাধ্যমে, সরকারের উন্নয়নের কাজের মাধ্যমে আমরা নিশ্চিত আছি আগামী নির্বাচনে আরো বড় রেজাল্ট, যেটা 18তে হয়েছিল তার থেকে ভালো রেজাল্ট খোয়াই জেলাতে হবে। 6টাই আমাদের দখলে আসবে। বিরোধীদের পক্ষ থেকে বারে বারে একটা বিষয় বলা হচ্ছে যে যদি নিরপেক্ষ ভোট হয় এবং মানুষ যদি ভোট কেন্দ্রে পৌঁছে ভোট দিতে পারে, তাহলে সেখানে বিজেপির কোনো খুঁজেও পাওয়া যাবে না। কি বলবেন? এটা বিরোধীদের বললাম তো, রাজনীতি করার জন্য এই সমস্ত কথা আছে। বলুন তো, অন্যান্য বছর আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করতাম, নির্বাচন যাতে সুষ্ঠু সম্পন্ন হয়, কয়েকবার বলতে হতো।
রাজ্যের দায়িত্বে ছিলেন কমিউনিস্ট পার্টি সরকার। এবার বলুন তো বিরোধীদের কয়দিন বলতে হয়েছে, কয়দিন আগে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় রাস্তায় টহল, ব্যারিকেড, নাকাবন্দি, কেউ বলতে হয়েছে আন্দোলন, বিরোধীদেরকে বারবার যেতে হয়েছে কমিশনে, যেতে হয়েছে, কারণ ভারতীয় জনতা পার্টি পরিষ্কার নির্বাচন কমিশন যেখানে রয়েছে একদম সম্পূর্ণভাবে নিউট্রাল, সেখানে কোনো দলের হস্তক্ষেপ থাকে না। সেটাই আজকে প্রমাণ করে এই রাজ্যে, আমি তো কল্যাণপুর হয়েছি, প্রত্যেকটা রাস্তায় নাকাবন্দি, এটা আমরা দেখিনি বিগত দিন অবাধে। এবং যেভাবে নির্বাচন কমিশন আজকে একটা পার্টি অফিস করতে গেলে, একটা কর্মসূচি পালন করতে গেলে, সেই কর্মসূচি 48 ঘন্টা আগে অ্যাপ্লিকেশন লগে কোথায় হবে, যে জায়গাতে হবে তার পর্চার নাম্বার, পর্চার জেরক্স, যে ব্যক্তির জায়গা সেই ব্যক্তির নো অবজেকশন, সমস্ত ডকুমেন্ট দেওয়ার পর থানা থেকে প্রুফ, তারপর আরও প্রুফ করার পর সেই মানে কত সুন্দর সিস্টেম। এখানে কোথায় নিরপেক্ষ না হলে উপায় আছে? এই যে ব্যবস্থা করেছে আজকে, যারা এই ব্যবস্থার মধ্যে কর্মসূচি করতে পারবে করবে, কোন দল করতে পারবে না সেটা তাদের বিষয়। এই বার্তা আজকে ত্রিপুরার যে প্রথম নির্বাচন শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা জায়গায় টহল দিচ্ছে, মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, পরিষ্কার বক্তব্য। এবং নির্বাচনের আগে যেভাবে বিভিন্ন সময় আমরা দেখেছি 2 মাস 3 মাস আগে থেকে সন্ত্রাস, পাহাড়ে উগ্রপন্থা, আজকে শুনেছেন কোনো জায়গায়, আপনারা তো মিডিয়া সারা রাজ্যেই দেখছেন, কোনো জায়গায় রয়েছে সেই সমস্ত বিষয় বা আলোচনা শোনা যায়। এটা শুধু বিরোধীদের রাজনৈতিক বক্তব্য, কারণ নির্বাচনের পর তো দুষতে হবে, দোষারোপ তো করতে হবে না, কমিশন ঠিকভাবে করেনি। আর অ্যাডভান্স বার্তা দিয়ে রাখা, আর ওনাদের নেতারা বুঝে গেছে, যার দরুন দেখেন না দলীয় টিকিট থেকেও সরে গেছেন অনেকেই। আপনি বারবার একটা বিষয় বলছিলেন যে কংগ্রেস এবং সিপিএম এর জোট নিয়ে, যে সেখানে একটা টাকার খেলা চলছিল, একটা সময় তো আপনি নিজেও সেখানে কংগ্রেস দলে ছিলেন। সেই জন্যই তো বেরিয়ে আসলাম। আমরা তো গ্রামের এটা বিশ্বাস করতাম যে এই দল আমাদেরকে, যারা পিতৃপুরুষরা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে স্থান দিয়েছে, তাদের ইন্দিরা গান্ধী সরকার ছিল, নুন দিয়েছে গুণ গাইব, এবং আমরা বিশ্বাস করতাম এই সরকারকে। কিন্তু এই সরকার, এই দল পরবর্তী সময় ত্রিপুরার কয়েকজন, বিশেষ করে আমরা যেটা একদম লক্ষ্য করেছি পশ্চিমবাংলার নির্বাচনে 11 সালে, সেটা আস্তে আস্তে আমাদের চোখে আসতে শুরু করেছে। বুদ্ধদেব বাবু, রাহুল বাবু এক মঞ্চে গলায় মালা, জোট, এই যে বার্তাগুলা আস্তে 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 আমাদের মস্তিষ্কে প্রবেশ করছে। 13 সালে তো পরিষ্কার হয়ে গেছে কি হয়েছে। তখন আমরা বলতে শুরু করেছি যে আসলেই বারবার রাজ্যের মানুষকে, সেই কংগ্রেসের কারণে কমিউনিস্টরা ক্ষমতায় আসছে আর রাজ্যের মানুষ বলি হচ্ছে। রাজ্যের 3-4টা জেনারেশন যুবক ওভারিজ হয়ে গেছে, শুধু আশায় বুক বাঁধে যে আমাদের সরকারটা আসবে। আর ওই যে আগরতলার নেতৃত্বরা খালি বলতো আমাদেরকে নির্বাচন আসলেই 6 মাসে, এবার কিন্তু আসবে, ঘরে বসবে না, এবার কিন্তু নিশ্চিত আসবে, এবং এমনভাবে বলতো আমরা বিশ্বাস করতাম। এবং নির্বাচন যেই শেষ হতো ফ্রেশ পিট করে বলতো কমিউনিস্টদের, কেমন নাটক, আপনারা কেউ পালাবেন না, ফ্লাইটের টিকিট কাটতে হবে না, আমরা আসছি, আপনাদের কেউ কিছু করবে না। দেখেছেন আপনারা হাটের সাংবাদিক সম্মেলন, নির্বাচনের পর 13 সাংবাদিক সম্মেলন, মানে কমিউনিস্টকে অভয় দিত। সেই দিন আমরা বুঝতাম যে আরে সরকার তো 13 পরিষ্কার বুঝেছি, যেই অভয়টা দিল যে আসলে হয়ে গেল। তারপর আস্তে আস্তে সেখান থেকে শুধু আমি না, সারা রাজ্যের মানুষ সেই বিশ্বাসঘাতকদের পাশ থেকে সরে এসেছে। এবং কি বলবো, এই দলটাকে মানুষ কিভাবে ভালোবাসতো, মার্ডার হয়েছে, খুন হয়েছে, তারপরও পরিবার দল ছাড়েনি। তারপর ওই দিন আমি বিধায়ক পরিমল সাহেব ভাইয়ের সাক্ষাৎকার দেখছিলাম একটা টিভিতে, কি বলছে উনি, মানে ওনার ভাই খুন হয়েছে, আর আজকে ওই দলটা তাদের সঙ্গে আতাত, শুধু এমএলএ মন্ত্রী ক্ষমতা ভোগ করার জন্য, আর তো কিছু নয়, মানুষের স্বপ্ন পূরণ করার জন্য না। তো এত কিছু বেমলম ভুলে গেল, এত মানুষ শহীদ হলো, এত মানুষ, আজকের দিনে পরিবারগুলা কি বলবে, তারা কি জবাব দেবে তাদের কাছে? কিভাবে মানুষের বাড়িতে যাবে ভোট চাইতে? এবং বিভিন্ন জায়গায় গিয়েছে, প্রশ্নের সম্মুখীন হয়েছে, আমার কাছে খবর রয়েছে। কাজে মানুষ এগুলিকে মানবে না। এবং আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আসলেই কংগ্রেস কমিউনিস্ট একটা পরিষ্কার চিত্র, মুদ্রার ইপিঠ আর উপিঠ। যখন ব্যবহার করা যায় তখনই ব্যবহার করা, যখন আপনাকে ব্যবহার করার আর প্রয়োজন নেই ছুড়ে ফেলে দেবে। আমরা যদি বলি যে টিপ্রামাতার যে ডিমান্ড, গ্রেটার টিপ্রাল্যান্ড, সেই গ্রেটার টিপ্রাল্যান্ড নিয়ে আপনি কি বলবেন, বা তাদের এই দাবির প্রতি আপনাদের কতটুকু সমর্থন রয়েছে? তারা সংবিধানে
সাংবিধানিকভাবে আমি বলবো না সেটা অসাংবিধানিক, সাংবিধানিকভাবে চাইতেই পারে, একটা রাজনৈতিক দলের ডিমান্ড থাকতেই পারে, কিন্তু ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি পশ্চিমা বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ সেখানে আমরা জন্মলগ্ন থেকে বসবাস, একে অপরের সঙ্গে আত্মীয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে সেখানটায় দেখবেন বাঙালি জনজাতির মধ্যে বিবাহ বন্ধন হচ্ছে, জনজাতি বাঙালি মেয়েকে বিবাহ বন্ধন করছে, একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়েছে। সেখান থেকে এই রাজ্যটাকে পার্ট করা, আলাদা করা, বা এই ছোট্ট রাজ্য, সেখানটা বারবার আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতির যাতে উন্নয়ন হয়, পাহাড়ের যাতে উন্নয়ন হয়, কুমরুংকে ডাইরেক্ট ফান্ড দেওয়া, বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট বাড়িয়ে দেওয়া, বা বিভিন্ন সুযোগ তাদের জন্য আলাদা বাজেট করা, সমস্ত কিছু আমাদের সরকার কিন্তু চেষ্টা করছে। এই জায়গায় আমরা মনে করি রাজ্যের যদি সার্বিক উন্নয়নের করতে হয়, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আলাদা ল্যান্ড করে হবে না, আলাদাভাবে চিন্তা করেও হবে না, যেটাকে বলে ডেভেলপমেন্ট, গ্রেটার ডেভেলপমেন্ট, সেই লক্ষ্যে সবাই এগোতে হবে, তাহলে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। কিন্তু তারপরও ভারতীয় জনতা পার্টি দেখবেন, আমি বললাম যে লক্ষ্য নিয়েছে যে পাহাড় সঠিক জায়গায় যেতে হবে, কে কি বলবে, কে ল্যান্ড চাইবে, কে কি চাইবে সেটা বিষয় নয়, আমরা আমাদের কাজ করে যাবো। এবং কুমরুঙে কি সিদ্ধান্ত নিয়েছে হসপিটাল দেখেছেন আপনারা, এই আজকে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এডিসি এলাকার জন্য, ভাবা যায় এটা তো বিগত দিন হয়নি। কাজেই আমরা বিশ্বাস করি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সার্বিক সকলের সহযোগিতার মাধ্যমে সেটা সম্ভব, এবং আগামী দিনে সেটা হবে। আমরা যদি আরেকটা বিষয় বলি, তাদের এই যে তীব্রামতা দল, এবং একদিকে তীব্রামতা দল, অপরদিকে সিপিএম ও কংগ্রেসের জোট, তো লড়াই স্বাভাবিকভাবেই বেশ কিছু আসন ত্রিমুখী, আবার কোথাও চতুর্মুখী লড়াই হবে। তো আপনাদের সরকার প্রতিষ্ঠা নিয়ে আপনি কতটা আশাবাদী? 100% এবার সিট 50 পারবে, 50+ হবে, সেটা আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম। কারণ প্রত্যেক সিটের, আমি আমার জেলার কথা বললাম, সারা রাজ্যের কথা যারা রয়েছে কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে বলবে, আমার জেলার যে পরিষ্কার বার্তা এবং পরিষ্কার হিসাবের নীতিকে আমি বলছি, সেখানটায় তীব্রমাতা লড়বে, কংগ্রেস কমিউনিস্টের জোটের প্রার্থী লড়বে, বিজেপি লড়বে, সেখানটায় নির্দ্বিধায় ভারতীয় জনতা পার্টির জয়, এবং 50+, শুধু সময়ের অপেক্ষা। 2 তারিখ রেজাল্ট হবে 11টায়। অগ্রিম শুভেচ্ছা আমাদের বিধানসভার আপামর জনগণ এবং খোয়াই জেলাকে এবং আপনাদের মাধ্যমে, কারণ আমরা দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। আপনি একজন বিধায়ক হিসাবে বিধানসভায়, আবার বিধানসভার বাইরেও যারা বিরোধী দলে রয়েছে, অর্থাৎ প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত সিপিআইএম, তাদের ভূমিকা দেখেছে, তাদের বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কিভাবে দেখছেন? তাদের ভূমিকা তো নেই, মাঠে ময়দানে তো নেই। এই যে কোভিড গেল, আজকে তো নির্বাচন এসেছে, 1 মাস 1.5 মাস হয়েছে, হয়তো একটু বেরোচ্ছে, ঠিক আছে। একদিন জিতেন বাবু এখানে একটা কর্মসূচি করেছিল, মিডিয়ার সামনে বলার চেষ্টা করেছে কল্যাণপুর নাকি বিজেপি কর্মসূচি করতে দেয়নি। পরবর্তী সময় আমি একটা মিডিয়াতে বসেছিলাম, ওনাকে প্রশ্ন ছুড়েছিলাম যে 4.5 বছর হয়েছে, থানাতে কয়টা পারমিশন জমা করেছে? থানাতে তুই পারমিশন নাই, বিজেপি কেন বাধা দেবে? আপনাদের কর্মসূচি আপনারা পালন করবে? 4.5 বছরে থানাতে যদি আপনি বিগত 1-1.5 মাস পেছনের পরে যদি যান, মানে দুর্গাপুজো অব্দি যান, 4.5 বছরে 5খানা পারমিশন নেই জমা, আর মুখে বলছে কর্মসূচি করতে দেয়নি। আসলে তাদের ভিত নেই, জনসমর্থন নেই, আর ওই বললাম দলীয়করণ, রাজনীতিকরণ, নিজের সুবিধা মতো করা, এবং সেটা একটা প্রমাণ রয়েছে। বিগত দিনে বলেছি, কোভিডের সময় আজকে আমাদের সরকার, একদিকে সরকার রাজ্য এবং কেন্দ্র, আরেকদিকে আমাদের পার্টি কোভিডকে উপেক্ষা করে, মৃত্যুকে উপেক্ষা করে, আর একদিকে স্বাস্থ্যকর্মী, আরেকদিকে আশা অঙ্গনারী, পুলিশ একজোটে কাজ করেছে এবং প্রত্যেকটা মানুষের পাশে রয়েছে। আর রয়েছে বলেই আজকে সেই যুদ্ধের জয় হয়েছে। সেখানে কমিউনিস্ট কংগ্রেসকে দেখা যায়নি, একদিনের জন্য দেখা যায়নি, এক বেলার জন্য। তো সেখানটায় তাদের কি কর্মসূচি থাকবে, কি মানুষের পাশে থাকবে? ভীতির তো নেই। আমি তো বললাম ভীতি নেই, কার বাড়িতে যাবে, কি বলবে? বিজেপি সম্পর্কে বাদ দিন, তারা যদি ভোটের জন্য যদি জিজ্ঞাসা করে কোভিডের সময় কোথায় ছিল, কি উত্তর দেবে? কাজেই তারা গোটাপের রাজনীতি করে গেছে, বারবার ক্ষমতায় এসেছে, পরিশ্রম করতে হয়নি। সেটা আগরতলা এবং দিল্লির নেতৃত্বের কারণে সেই সুবিধা পেয়েছে। আজকের দিনে সেই সুবিধা বন্ধ হয়ে গেছে। তো সেখানটায় আগামী দিন আমি তো বললাম বিরোধী দলের মর্যাদা পাবে কিনা সন্দেহ রয়েছে। সামনে তো 2023 নির্বাচন, 2018 সালের নির্বাচনে আপনি কল্যাণপুর থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপির হয়ে এবং জয়ী হয়েছেন। আপনি কি এবারে নির্বাচনে আপনি কি প্রার্থী হচ্ছেন? না, এটা দলের ব্যাপার।
সম্পূর্ণ আগেই বললাম আমরা পদ্মফুলে বিশ্বাসী, আমাদের সিম্বল, এবং রাজ্য এবং জাতীয় স্তরে নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে। দল যখন যে দায়িত্ব দিয়েছে তখনই সেই কাজ করেছি। পার্টিতে প্রথম যখন এসেছি বিস্তারক হিসেবে কাজ দিয়েছে, বিস্তারকের কাজ করেছি 3টা বিধানসভাতে, কৃষ্ণপুর, তেলিয়ামুড়া, রামচন্দ্রঘাট। পরবর্তী সময় পার্টি জেলাতে দায়িত্ব দিয়েছে সাধারণ সম্পাদক, জেলার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, এবং পরবর্তী সময় 18 নির্বাচনে টিকিটও দিয়েছি। মানুষ নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি, পার্টির কাজ করার চেষ্টা করেছি। ঠিক এমএলএ হওয়ার 7-8 মাস পরে আবার জেলার সভাপতির দায়িত্ব দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও সেটা পালন করার চেষ্টা করেছি, এবং আগামী দিনে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করে যাব। কারণ এই দলটা এমন একটা দল, সেটা মানুষের স্বার্থে কাজ করে, দেশের স্বার্থে কাজ করে। দলের চিন্তা আগে নয়, ব্যক্তির চিন্তা আগে নয়, আগে দেশের চিন্তা। কাজেই এই জায়গায় যদি নিজেকে এই দলে যুক্ত না রাখতে পারি, নিজেকে অপরাধী মনে হবে। কাজেই এই জায়গায় আমাদের দায়িত্ব এই দলকে এগিয়ে নেওয়া যাওয়া, ভারত মাতাকে রক্ষা করার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি কাজ করে। বিধায়ক হিসাবে আপনি 5 বছর দায়িত্ব পালন করেছেন। কল্যাণপুরের যে দাবি বা কল্যাণপুরবাসীর যে আশা প্রত্যাশা ছিল, কতটুকু পূরণ করতে পেরেছেন বলে আপনার মনে হয়? আমি জানি না কল্যাণপুরবাসী সেটা জনগণই বলতে পারবে, কিন্তু আমি চেষ্টা করেছি। প্রথম দাবি ছিল নদী ভাঙ্গন রোধ। এই যে বললাম, কি বলবো, মনীন্দ্রবাবু বিধায়ক ছিলেন, ওনার নাকের সামনে গিলাতুলি গাঁওসভা বাংতি, 2টা পার্ট হয়ে যাবে গাঁওসভাটা, এমনভাবে নদী ঢুকেছে। যদি তাড়াতাড়ি ব্লকের ব্যবস্থা না হয়, এবং বিরাট অংশ, ভগবান আমাদের পক্ষে রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ওনাকে বলেছি তৎক্ষণাৎ উনি ওঠার জন্য 2টা প্রজেক্টে প্রায় 1,96,00,000 স্যাংশন দিয়ে নদী ভাঙ্গন রোধ করে। দেখবেন সামনে খুব সুন্দর করে প্লাস্টার করে রোধ হয়েছে। কুচপাড়া 4টা জায়গাতে ছিল, আরো 2টা জায়গাতে রয়েছে, 4টা আমরা কমপ্লিট করতে পেরেছি, আর 2টা রয়েছে, আগামী দিন পরিকল্পনা রয়েছে। আর একটা জিনিস ছিল যেটা বললাম, দীর্ঘদিন আমাদের সেই রেস্ট হাউস ছিল না, সেটাও পূর্ণ করতে পেরেছি। এবং স্বাস্থ্যের বেহাল অবস্থা, ওই সচিন বাবুর আমলের একটা ছোট্ট হসপিটাল ছিল, কেন কোয়ার্টার ডাক্তার মানে থাকার ব্যবস্থা ছিল না, সেটা এই বিপ্লব বাবুর নেতৃত্বের কারণেই আমি তড়িৎ গতিতে পেয়েছি, এবং তড়িৎ গতিতে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহর হাত ধরে উদ্বোধন করে মানুষের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এবং শিক্ষা ব্যবস্থার যদি যাই, আমি আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্প কল্যাণপুর স্কুলকে দিয়েছে। কল্যাণপুর স্কুলের প্রথম বিল্ডিং উদ্বোধন হয়েছে, দ্বিতীয় বিল্ডিংয়ের নতুন যারা টেন্ডার হয়েছে 2.5 কোটি, তার কাজ চলছে। কল্যাণপুরে কমিউনিটি হল হয়েছে, এবং আরেকটা ছিল আমার বিধানসভায় পিএসসি, যেটা বেহাল অবস্থা ছিল, 4.5 কোটি টাকার, প্রায় বললাম 90% কাজ চব্বিতে। আর একটা ছিল আমাদের পিএসসি মহারণীতে, আউটডোর শুধু। আমি মুখ্যমন্ত্রী আমাদের মানিক সাহাজিকে বলে খুব তড়িৎ গতিতে আজকে 6 মাস আগে ইনডোরও চালু করা হয়েছে। এবং বাড়ি বাড়ি, যেটা পাহাড়ের বিশেষ করে সমতলে একটা বিরাট কল্যাণপুরে জলের অভাব, খাবারের অভাব, সেটা আজকে আমি চেষ্টা করেছি, প্রায় 2% ছিল জল বাড়িতে দেওয়া, নল আজকে 86% গিয়ে পৌঁছছে। এই জায়গায় মনে করি আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সরকারও চেষ্টা করেছে, এবং মানুষ যা যা বলেছিল, কলেজ বলেনি কেউ, কলেজও পেয়েছি। এই জায়গায় বলে মনে করি বিশেষ করে মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, 2বারে এনএক্সআর সি আর ডি মিলে প্রায় 7,500-8,000 পর। শৌচালয়, যেটা প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় প্রজেক্ট, সেটা প্রায় 4200। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, সবচেয়ে মানুষের চাহিদা ছিল, জিনিসটা ছোট হতে পারে, শব্দটা ছোট, কিন্তু গুরুত্ব বিরাট। ভাবিনি কমিউনিস্টরা, জানেন আজকে থেকে 15-16 বছর আগে ডিসিএম অফিস ছিল, বা 20 বছর আগে, সেই কমিউনিস্টের শাসনে সেই ডিসিএম অফিসে তুলে নিয়ে গেল। পিআরটিসি করতে হলে তেলিয়ামুড়া, ইনকাম করতে হলে তেলিয়ামুড়া, ওবিসি করতে হলে তেলিয়ামুড়া, এসটি করতে হলে তেলিয়ামুড়া, এসসি করতে হলে তেলিয়ামুড়া, আধার কার্ড করতে হলে তেলিয়ামুড়া। এখান থেকে কল্যাণপুর যাবেন 20 টাকা, কল্যাণপুর থেকে 30 টাকা দিয়ে তেলিয়ামুড়া, তেলিয়ামুড়া থেকে 20 টাকা দিয়ে চাকমাঘাট। হয়তো নেট নেই, অফিসার নেই, বাচ্চা পুজো নিয়ে বসে রইল, আবার চলে আসলো। দিনও গেল, 150 টাকা বাড়া হলো। কি একটা কঠিন পরিস্থিতি ছিল। আমি সেটা প্রথম, আমাদের ডিএম ছিল সুলতান মহল, ওনাকে শ্রদ্ধা করি, সম্মান জানাই, ওই ব্যক্তির সঙ্গে কথা বলি। 1 মাসের মধ্যে কল্যাণপুর পুরান একটা বিল্ডিং ছিল, সেই ডিসিএম অফিস এখানে আনা হয়। ডিসিএম অফিসকে রিপেয়ারিং করে 8.5 লক্ষ টাকা খরচ করে রিপেয়ারিং করে কম্পিউটার থেকে শুরু সমস্ত কিছু বসানো হয়। আজকের দিনে নয়, আজকে 3 বছর যাবত মানুষ
এখান থেকে ইনকাম পাচ্ছে, এখান থেকে এসসি এসটি ওবিসি সমস্ত কিছু পাচ্ছে। আধার কার্ড ব্লকের মধ্যে অফিস বসিয়েছি, আজকে মানুষ সারা দিনও যায় না, টাকাও যায় না। ভাবতে পারে যেখানে ডিসিএম অফিস ইনকাম হয়, কিন্তু বিরাট এটার গুরুত্ব, কারণ কাগজ তো আমাদের মানুষের জীবনের একটা মূল অংশ। কিছুই হবে না কাগজ ছাড়া। আজকে মানুষ 10 টাকার বিনিময়ে এই জায়গা থেকে পেয়ে যাচ্ছে। যে তারা কি করলো, ধ্বংস করে দিয়েছে, কল্যাণপুর ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ভালো নেই এবং স্কুল কলেজে ব্রাঞ্চ ছিল না, সেই ব্যবস্থা আমাদের করতে হয়েছে। যে কাজেই বলি, এই জায়গায় প্রথম আমাদের কষ্ট হয়েছে, কারণ একদিকে নতুন সরকার, আরেকদিকে বিগত সরকারের দেনা, আরেকদিকে নিজেও নতুনভাবে। কিন্তু কল্যাণপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাই। কল্যাণপুরে আপনাদের আমাদের অভিভাবক রয়েছে, রাজনৈতিকভাবে সচেতন, শিক্ষিত, মানে অন্যভাবে অশিক্ষিত হলেও রাজনৈতিকভাবে শিক্ষিত, এবং আপনাদের সাংবাদিকদের মধ্যেও রয়েছে অনেক যারা ভালো বুদ্ধি দেয়, তাদের সঙ্গে প্রায় সময় পরামর্শ, অভিভাবকদের পরামর্শ, ওনারা আমাকে সলা পরামর্শ দিত, এইভাবে কাজগুলো করেন। আর এইভাবে কাজ করার কারণেই, এই অভিভাবকদের মতার ভিত্তিতে কাজ করার কারণেই আজকে কল্যাণপুর এই জায়গায় উঠে দেখছে। জান না, কল্যাণপুরের মার্কেটটা দেখুন, প্রায় শেষের করে গিলাতুলি মার্কেট দেখুন, চেবড়িতে 6.15 কোটি টাকার মার্কেট উদ্বোধন করে দিয়েছি। 40 বছর চেবড়ি কাজ হয়নি। আমার বাড়ির সামনে পাকা ব্রিজ কাজ চলছে, খোয়াই নদী। আমি 8 বছর বয়সে নিপেনবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন বলতো, আমরা ছোট বুঝিনি, রতিয়া খেয়াঘাটে ব্রিজ হবে, নৌকা দিয়ে আসতাম যেতাম। নিপেনবাবুর 10 বছর মুখ্যমন্ত্রী গেল, দশরথ বাবুর গেল, মাঝখানে সুধীরবাবু সমীর বাবুর গেল, তারপর মানিক সরকারের গেল, ব্রিজ আর হলো না। এই স্বপ্ন আমার নিজেরও বাড়ি এখানে, এই স্বপ্নই রয়ে গেল। আর ভাগ্যের কি পরিহাস, এই জনগণ আমাকে বিধানসভায় পাঠিয়েছে, আজকে এই ব্রিজ শিলান্যাস করে প্রায় 4টা পিলার উঠে গেছে। এটার নামেই আসলে ভাগ্য, এবং কল্যাণপুরের মানুষ উন্নয়নের কাণ্ডারি, তারা আজকে ভোট দেওয়ার কারণেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ভোটের কারণেই আজকে আমি জনপ্রতিনিধি হয়েছি, আর তাদের কারণেই আজকে উন্নয়নটা সম্ভব হয়েছে। সামনে তো নির্বাচন, সেই নির্বাচনের দল যদি আপনাকে প্রার্থী করে, তাহলে আপনি নির্বাচনে যদি জয়ী হন, এবং প্রাথমিকভাবে কোন বিষয়গুলোর উপর জোর দেবেন? আমরা 86% জলে পৌঁছে গেছি, আর বাকিটা 100% এটা করতেই হবে। এটা আমার টার্গেট রয়েছে মিশন মোডে। এবং বিশেষ করে কল্যাণপুরের জনজাতি এলাকাতে আরও কিছু কাজ আমাদের রয়েছে। কিছু এই রাস্তাঘাট যেটি করেছি তো করেছি, আরও কিছু কাজ আমাদের করতে হবে, সার্বিকভাবে ডেভেলপমেন্ট। আর আরেকটা বিশেষ করে কল্যাণপুরে যে আমাদের বর্তমানে, আমি অলরেডি প্রপোজাল দিয়ে রেখেছি, বিধানসভা লাস্ট সেশনে প্রশ্ন রেখে দিয়েছি, কল্যাণপুরে একটা বিডিও কমপ্লেক্স থাকা, কোয়ার্টার নেই। এটি লজ্জার বিষয়, কি বলবো, কি করেছে ওরা। সেই বিডিও কমপ্লেক্সের অভিযোগ দেওয়ার পর, বিধানসভা তোলার পর এসে মেজারমেন্ট করে নিয়ে গেছে, ঠিক আছে। তারপরে এআরডিটির বিল্ডিংয়ের কাজও চলছে, বললাম আরেকটা এআরডি 2তলা বিল্ডিং, প্রায় 1 কোটি টাকার কাজ। তারপরে থানা একটা বেহাল অবস্থা, কারণ কখন কোন সময় খসে পড়ে, এবং ফায়ার ব্রিগেড বড় বড় ফাটল দিয়ে রয়েছে। মানে বললাম না, কোনো রকম একদিকে উন্নয়নের নামে কামাই করা যেটা করে গেছে, 2-1টা কাজ যাওয়া করলো। মার্কেট একটা করেছে কল্যাণপুর, জিঙ্গাতে কোনো এবং সাংবাদিকরা রয়েছে, মামলা কেস এখনো রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে থানা, যেহেতু ওনারা রাত দিন 24 ঘন্টা আমাদেরকে রক্ষা করে, এলাকাকে রক্ষা করে, তাদের ব্যবস্থাটা সুবন্দোবস্ত করা, তাদের কোয়ার্টার তৈরি করা, বিডিও কোয়ার্টার তৈরি করা, আর জল প্রত্যেকটা জায়গায়, আর যোগাযোগ ব্যবস্থা যেটাই বাকি রয়েছে প্রত্যেকটা যাতে একদম পরিষ্কার। কারণ যোগাযোগ ব্যবস্থা যদি সঠিক জায়গায় পৌঁছানো যায়, এলাকার সার্বিক ডেভেলপমেন্ট খুব তড়িৎ গতিতে হয়। তো এই জায়গায় বলবো আমরা সেই পরিকল্পনা রয়েছি। আর শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আমরা অনেকটি স্কুল পাকা বাড়ি তৈরি করতে পেরেছি। আরও কিছু রয়েছে, সেগুলো আরও পরিকল্পনা রয়েছে। কারণ শিক্ষা, স্বাস্থ্য, জল এটাই আমরা মনে করি অত্যন্ত দরকার, এবং এই জায়গায় এই কাজগুলো আগামী দিন করব। এবং খোয়াই নদীর আরও 2টা বাঙ্গন রয়েছে, 6টা টোটাল, 4টা কমপ্লিট করেছি। এই 2টা যদি আগামী দিন করতে পারবো, যেহেতু 5 বছরে 4টা করতে পেরেছি, 2টা তো স্বাভাবিক, সেটা আগামী দিন করব। এই প্ল্যানে আমরা এগিয়ে যাচ্ছি। সর্বশেষ আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সর্বশেষ সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্রার্থনা থাকবে, আগামী 16ই ফেব্রুয়ারি ভোট, সেই ভোট অবাধ গণতন্ত্রভাবে প্রত্যেকটা মানুষ উৎসবের মেজাজে সেখানে সামিল হবে, এবং প্রত্যেকটা মানুষ যাতে আমাদের দলের যারাই প্রার্থী থাকবে যেখানটায় বিপুলভাবে ভোট দিয়ে উন্নয়নের নিরিখে এই রাজ্যকে এগিয়ে নেওয়া যার স্বার্থে
এই রাজ্যের উন্নয়নের গতি যাতে আরো ত্বরান্বিত করা যায়, সেই লক্ষ্যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাতে ভোটদান প্রক্রিয়াতে অংশগ্রহণ করে এবং একটা উৎসবের মহল তৈরি হয়, গণতন্ত্রের পরিবেশ সেটা রয়েছে বর্তমানে, এটা আরো সুন্দর হয়, হ্যাঁ সেই দিকে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ থাকবে। আমার খোয়াই জেলার এবং আমার বিধানসভার জাতি জনজাতি উভয় অংশের মানুষ সেই উৎসবের মাঝে সামিল হয়ে ভারতীয় জনতা পার্টিকে পুনরায় আশীর্বাদ করে এবং সরকার প্রতিষ্ঠিত করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিনাকি বাবু। দর্শক বন্ধুরা, আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন, আপনারা দেখতে পেয়েছেন যিনি কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী আমাদের সাথে ছিলেন এবং তিনি এই 5 বছরে এই এলাকার জন্য কি কি কাজ করেছেন সেই বিষয়টা তুলে ধরেছেন। পাশাপাশি খোয়াই জেলায় কি কি কাজ হয়েছে এবং আগামী দিনে এখানকার রাজনৈতিক সমীকরণ কি হতে পারে সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, সামনেই বিধানসভা নির্বাচন 16 ফেব্রুয়ারি। সেই 16 ফেব্রুয়ারি গণদেবতারা রায় দান করবে এবং সেই রায় 2 মার্চ জনগণের সামনে চলে আসবে। তো সেই দিনের জন্য সকলেরই অপেক্ষা। তো আজকে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।